শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে টিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। 5 আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো নানা বিষয়ে বিপ্লব পূর্ববর্তী সময়ে একাট্টা থাকলেও পরবর্তী সময়ে এসে রাজনৈতিক দলগুলোর ভিতর নানা রকম মতপার্থক্য তৈরি হয়েছে। গণতন্ত্রের এটি একটি সৌন্দর্য বলা যায় যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু নির্বাচন প্রসঙ্গে যখন রাজনৈতিক দলগুলোর মতভেদ দেখা দেয় তখন বিষয়টি উদ্বেগ এবং চিন্তার। সেই জায়গাতে বলা হচ্ছে যে যারা কোনো রাজনৈতিক দলের নির্বাচন চাওয়াটাকে কেউ কেউ ভিন্নভাবে দেখছেন, আবার নির্বাচন যথাসময়ে কোন সময়ে হবে, সেটি ফেব্রুয়ারি না এপ্রিল, সেটি নিয়ে নানা রকম বিতর্ক তৈরি হয়েছিল। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের পরে সেই বরফ অনেকটাই গলেছে, কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের মতপার্থক্য রয়েছেই। কেউ বলছেন সংস্কার বিচার এগুলো সম্পন্ন করে তারপরেই নির্বাচনে, কেউ আবার বলছেন সংস্কার এবং বিচারের পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া চলতে পারে। এই যখন অবস্থা, তখন আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি নির্বাচন চাওয়া কি অপরাধ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন মেজর আমিন আহমেদ আফসারী, অবসরপ্রাপ্ত আহ্বায়ক জাতীয় সংস্কার জোট এবং নির্বাহী সভাপতি বাংলাদেশ সংস্কার পার্টি। রয়েছেন BanglaNews24.com-এর ভারপ্রাপ্ত সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম মিন্টু। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিফতাহ সিদ্দিকী। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসব। আগামী জাতীয় নির্বাচনে কারচুপি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা নেবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠে না থাকায় ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়েছে আওয়ামী লীগ। মব নিয়ন্ত্রণে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী, দোষীদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। দলের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা, বলছে বিএনপি। দাঁড়িপাল্লা প্রতীক নিবন্ধন ফিরে পেল জামায়াত ইসলামী, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি। আরও এক ধাপ এগিয়ে গেল দলটির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিয়া মোহাম্মদ গোলাম পারওয়ার। এবং মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, হতাশ ট্রাম্প। অস্ত্রবিরতির প্রস্তাব নতুন চাল মনে করছেন তেহরান। এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। আগামী সপ্তাহে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার অভিযোগ দাখিল। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমেই মেজর আমিন আহমেদ আফসারী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় আপনি শুনছিলেন, আমি শুরুতে একটি ভূমিকা দিচ্ছিলাম, বিষয়গুলো মোটামুটি সবারই জানা। আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ তাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যে সদস্য এবং ঢাকা মহানগরের আমির, ঢাকা দক্ষিণ মহানগর দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, উনি একটি কথা বলেছেন। আমি একটু কোট আনকোট বলি সবার জন্য, যারা আলোচনা করবেন তাদের জন্য যে বিষয়টি বুঝতে সুবিধা হবে এবং আলোচনা করতে সুবিধা হবে। উনি যেটি বলছেন, ওনার বক্তব্যের এক পর্যায়ে, অনেক কথাই বলেছেন, বক্তব্যের এক পর্যায়ে উনি বলছেন কোনো রাজনৈতিক দল নির্বাচন করতে করতে নিজেদের অবস্থান জনগণের সামনে পরিষ্কার করেছে। তারা রাষ্ট্রের সংস্কার চায় না, গণহত্যার বিচার চায় না, বরং তারা আওয়ামী লীগের মতোই ফেসিবাদী কায়েমের পথে হাঁটছে। এটি হচ্ছে ওনার বক্তব্য। আমার প্রশ্ন হচ্ছে, আপনারাও বিভিন্ন সময় আপনাদের পক্ষ থেকে কোনো দল বলতে এটি একেবারে স্পষ্ট, আমরা যারা রাজনীতি সচেতন তারা বুঝতেই পারছি, বিএনপি এবং সমমনা যারা নির্বাচন চাইছে তাদের কথাই বলা হচ্ছে। এই জায়গাতে আপনারাও বিভিন্ন সময়ে বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বা প্রশ্নবিদ্ধ যে কেন নির্বাচন চাইছেন এটি বলছেন বিভিন্ন ফোরামে। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি তো গত 17 বছর এই নির্বাচনই চেয়েছে এবং
এই যে তিনটি নির্বাচনের কথা বলা হয়, গত 17 বছর মানুষের ভেতর ভোটের আকাঙ্ক্ষা, ভোটের ক্ষুধা সেগুলো রয়েছে, সেই জায়গা থেকে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াও যদি ক্ষমতা হস্তান্তর করতে হয় সেই জায়গায়ও নির্বাচনই একটি প্রক্রিয়া, এর বাইরে অন্য কোনো প্রক্রিয়া নেই। তাহলে নির্বাচনের ব্যাপারে আমার আজকের যে আলোচ্য বিষয়, যে তাদেরকে অপরাধ নির্বাচন চাওয়াটা? অবশ্যই না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আপনাকে এবং এই এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের অসংখ্য দর্শক শ্রোতাকে এবং আমার সাথে যারা আলোচক বৃন্দ আছেন এবং দেশের মালিক জনগণ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আমাদের জাতীয় সংস্কার জোটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি অত্যন্ত সময় উপযোগী এবং আমি বলবো টক অফ দ্য কান্ট্রি এমন একটা বিষয় আলোচনায় এনেছেন। নির্বাচন চাওয়া কি অপরাধ? সুন্দর একটা বাক্য। নির্বাচন চাওয়া কোনো ক্রমেই অপরাধ নয়। তবে আপনি লক্ষ্য করবেন 24-এর যে বিপ্লব এবং আন্দোলনকারী যারা শহীদ হয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন, যারা আহত হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বিজয়ের 5ই অগস্টের ঠিক 7 দিনের মধ্যে বিএনপি বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন চাই, যেন উদ্দেশ্যটাই নির্বাচন। অথচ আন্দোলনে ওনারা পরোক্ষভাবে ছিলেন, এটা বলেছেন, এবং আন্দোলনকারীরা নির্বাচনের জন্য আন্দোলন করেনি। এই দেশটিকে একটি সুন্দর দেশে পরিণত করা, সংস্কার করে, রাষ্ট্র মেরামত করে জনগণের হাতে একটা সুন্দর রাষ্ট্র তুলে দেওয়ার মূল লক্ষ্য ছিল। তো এখন ওই যে কোনো দল নির্বাচন চায় না, সংস্কার চায় না, বিচার চায় না, নির্বাচন চায় শুধু, এটাও ঠিক নয়। আমরা দেখেছি যে আরেকটি কথা এখানে বলে রাখতে চাই, যেহেতু বর্তমানে আওয়ামী লীগ নাই, স্বৈরাচার নাই, সেখানে স্বীকার করতেই হবে যে বিএনপি একটি বড় দল, বড় সংগঠন। তাদেরকে কিছু সহ্য করতে হবে। বড় দলকে বা যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে বলে জাতি মনে করে তাদের একটু প্রশ্নবিদ্ধ করবে, তারা সেটাকে গণতান্ত্রিকভাবে গ্রহণ করবে এবং জনগণের প্রশ্নের সুন্দর উত্তর দিয়ে তাদেরকে সন্তুষ্ট করবে, এটাই কিন্তু কাম্য, যৌক্তিক ব্যাখ্যা দেবে, এটাই কাম্য। কিন্তু ওনাদের একজন নেতা কিন্তু সম্প্রতি বলেছে জনগণ ভাত চায় না, ভোট চায়। অথচ আপনি সোশ্যাল মিডিয়ায় গেলে দেখবেন যে আমরা ভোট চাই না, আমরা ভাত চাই, আমরা ভালো থাকতে চাই, ডক্টর ইউনূস ভালো আছেন, আরও কিছুদিন থাকুক, আরও কোনো। এটা হলো যে বিএনপির দোষ না, এটা অতীতের যে 54 বছরের রাজনীতি এবং রাজনীতিবিদরা বিভিন্ন কারণে, নট অনলি বাংলাদেশের অভ্যন্তরীণ, বহির্শত্রু এবং অন্য কারণেও দেশটাকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন, এটা জনগণ জানে। আজকে সবচেয়ে বড় যে সংস্কার হয়েছে সেটা আমি মনে করি আমাদের অত্যন্ত মূল্যবান, শ্রদ্ধাভাজন জনগণের। কারণ জনগণ আর স্বৈরাচার চায় না। এর চেয়ে বড় আর কি সংস্কার হতে পারে মানুষের? মানসিক সংস্কার, সেটা আমাদের বড় প্রাপ্তি। দেখুন, আমাদের যে জোট, এই জোটের দুটি স্লোগান আমি বলি, সংস্কারবিহীন নির্বাচন, গণতন্ত্রের নির্বাসন। সংস্কারবিহীন নির্বাচন, স্বৈরতন্ত্রের পুনর্বাসন। তো এটা কেউ চায় না, ঠিক আছে? এখন চাওয়া না চাওয়ার মধ্যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে কে কত সুন্দর করে রাজনীতি করতে পারে সেটাই তাদেরকে বিজয় কেতন হাতে তুলে দিবে। কিন্তু ভোটের নামে, ক্ষমতার লোভে, যে 5ই অগস্টের পরে যে স্টেক হোল্ডার কে কত বেশি কাজ করেছে, কে কত বেশি শহীদ হয়েছে, কত অবদান রেখেছে, এটা নিয়ে আমাদের বিভেদ হতে হতে এক পর্যায়ে আমরা যেন মুখ দেখাতেই নাই এমন একটা পর্যায়ে পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি বলবো যে ডক্টর ইউনূস যখন লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলেছে, তখন কিন্তু বরফ গলতে শুরু করেছে, মানুষের মধ্যে একটা আশা হয়েছে। আমি একটা পোস্ট দিয়েছিলাম যে তাহলে কি পেশি শক্তির বাদ দিয়ে এখন আমরা মেধার রাজনীতিতে যাচ্ছি, বা ওটার সূচনা হলো। যদিও অনেকে মনে করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন ডিক্লেয়ার দেওয়া হয়ে গেছে, ওখানে কিন্তু দুটি শর্ত আছে। সাফিসিয়েন্ট বিচারের সুযোগ থাকতে হবে এবং সংস্কার, একটা সন্তোষজনক সংস্কার, অর্থাৎ সুষ্ঠু নির্বাচন করার জন্য যতটুকু দরকার সেইটুকু করে ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে। তো আগে তো আমাদের ওই দুইটা পথ দেখতে হবে, কতটুকু আমরা অগ্রসর হতে পারি, সেই ধৈর্যটা সবার ধরা উচিত। আমি মনে করি আপনি আপনার উত্তর পেয়েছেন। জি, আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু শুনে আসি, মিফতা সিদ্দিকী রয়েছেন আমাদের সাথে। জনাব মিফতা সিদ্দিকী, আপনি শুনছিলেন মেজর আফসারী
বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন যে আসলে নির্বাচনের যে পর্যাপ্ত যে সময়ের কথা বলছেন সেই সময়ের মধ্যে সংস্কার সম্ভব হবে কিনা এবং নির্বাচনী যে পরিবেশ সেটি আসলে সুষ্ঠু কিনা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাই হয়তো উনি ইঙ্গিত করতে চেয়েছেন। পরবর্তীতে আরও বলবেন, আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএর সংলাপে যারা সংযুক্ত রয়েছেন, আমাদের দেখছেন, আমাদের কথা শুনছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমার সহ আলোচক যারা দুইজন স্টুডিওতে বসে আছেন। মেজর আফসারি সাহেবের কথা শুনছিলাম এবং উনি বলেছেন, যৌক্তিক কিছু কথা বলেছেন। বিষয়টা হচ্ছে, আপনার আজকে যে প্রশ্নের অবতারণা করেছেন, প্রথম নির্বাচন চাওয়াটা কি অপরাধ? আসলেই মনে হচ্ছে যে পরিবর্তিত বাংলাদেশে যে বাংলাদেশটাকে আমরা স্বপ্ন দেখেছি সবাই মিলে, যে আমরা এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সমৃদ্ধির বাংলাদেশ, একটি মেধাভিত্তিক বাংলাদেশ আমরা গড়ে তুলবো, যে বাংলাদেশটা মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্ব মানচিত্রে। যেমনি আমরা চেয়েছিলাম আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, আমরা আমাদের অর্থনীতি ভাবে সবাই স্বাবলম্বী হবে, একটি স্বনির্ভর জাতি হিসেবে আমরা নিজেকে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করতে পারবো। তো এবং মানবিক মূল্যবোধ যেখানে সম্পূর্ণরূপে উপস্থিত হবে, বৈষম্যের শিকার যাতে কেউ একজন আরেকজনের সাথে না হয়, সেই বাংলাদেশটাই কিন্তু আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ। এবং আমরা 24-এর 5ই আগস্টে আবার আমরা মুক্ত হয়েছি, একটি মুক্তির স্বাদ। দীর্ঘ 17 বছর একটি ফ্যাসিস্ট রেজিমের কাছ থেকে মুক্তি হয়ে আমরা মনে করেছিলাম আমরা সবাই মিলে একটি পজিটিভ ধ্যান ধারণা নিয়ে একটি বাংলাদেশ করে তুলব, সেই দিকে আমরা এগোচ্ছিলাম। সেখানে সকল রাজনৈতিক দল, প্রতিটি ক্রিয়াশীল শক্তি যারা দেশকে করতে চায়, সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগোতে চেয়েছি এবং সেই অনুযায়ী কাজও করেছে। একটা সময় এসে এই নির্বাচন সংস্কার, তারপর বিচার, এই যে বিভিন্ন বিষয় সামনে মনে হচ্ছে যে আপনি যে আজকে যেটা প্রসঙ্গই অবতারণা করলেন, যে বিএনপি নির্বাচনটা যেটা সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার যেভাবে বলতো এবং শেখ হাসিনা যেভাবে বলতো যে বিএনপি কে নির্বাচন দেওয়া মানে বিএনপি চলে আসবে, এই ধরনের একটা বিষয় ছিল। জনগণ যদি বিএনপি কে চায়, এটা কি বিএনপির অপরাধ? বিএনপি তো কখনো বলে নাই যে বিএনপি সংস্কার করবে না। বিএনপি মূলত তার যখন চরমভাবে সে অত্যাচারিত হতে হয়েছিল, যখন তার নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারে নাই, যখন হত্যা গুমের একটি ভয়াবহ অবস্থা চলছিল, তখনও বিএনপি সংস্কারের কথা চিন্তা করেছে। সেই সংস্কারের কথা চিন্তা করে ভিশন 2030 দেওয়া হয়েছে। সেই ভিশন 20 একদিকে এক পর্যায়ে এসে 27 দফা পরবর্তীতে সকল দলের সাথে কথাবার্তা বলে মোটামুটি একটা 31 দফা সংস্কারের কর্মসূচি দেওয়া হয়েছে। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, এটা প্রতিনিয়ত সংস্কার। বিএনপি তো সেই সংস্কারকামী দল যে বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছে এবং সেই জাতীয়তাবাদের ভিত্তিতে আজকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, যখন পাহাড়ি এবং নৃগোষ্ঠী সহ বিশাল সেই আলোচনা। তো বিএনপি তো সেই সংস্কার দিয়েছে। বিএনপি তো উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি দিয়েছে। বিএনপির নেতৃত্ব বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। গণতান্ত্রিক অবস্থায় বিএনপি বাংলাদেশকে, বিএনপি তো আবার নতুন করে পরীক্ষা দিতে হবে না, বিএনপি সংস্কার চায় না। আমরা বলছি এই দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট রেজিম যেভাবে সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে, কিছু কিছু রিফর্ম দরকার, কিছু সংস্কার দরকার। নির্বাচনী সংস্কার এখানে সবচেয়ে বড় প্রয়োজন। নির্বাচন ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে। আমরা যদি কিছু সংস্কার কি কি হতে হবে, সেখানে যদি একটি অক্ষমত, যেটা চলতেছে এখন, অক্ষমতে পৌঁছি এবং একটি গণতান্ত্রিক দ্বারায় ভোটের অধিকার মানুষের, যে তার প্রতিনিধিত্বশীল জনগণের প্রতিনিধি সরকার যদি মানুষ প্রতিষ্ঠিত করতে পারে, তারপরে এটি অব্যাহতভাবে থাকবে। বিএনপি যদি সেই সংস্কার না করে, আপনার তো সেটি পরিবর্তন করে দিতে পারেন সেই সরকারকে। 5 বছর পর ভোটের আপনার অধিকার রয়েছে। সেই সরকার, আপনি বিএনপি বলেছিলেন আপনি সংস্কার করবেন, আপনি 31 দফা দিয়েছিলেন, বিভিন্ন ধরনের সংস্কারের কর্মসূচি আপনি করেন নাই, অতএব আপনি বাদ, পরবর্তীতে আরেকজনকে চুজ করবে। এত ভয় কেন? ভয় এই জন্য সবাই মনে করেন যারা আজকে বিভিন্ন ভাবে বাহানা দেখিয়ে, সংস্কারের বাহানা দেখিয়ে, বিভিন্ন ভাবে বিচারের, কারণ বিএনপি সংস্কারও চায়, বিচারও চায়। বিএনপি প্রথমেই দাবি করেছে এই সরকারের সাথে যারা এই ফ্যাসিস্টের সাথে সংযুক্ত ছিল এবং যারা বেনিফিশিয়ারি এবং যারা বাংলাদেশটাকে লুটে পুটে গেছে এবং যারা
হত্যা এবং ধ্বংসযজ্ঞে লিপ্ত ছিল, তাদেরকে অবশ্যই শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিএনপি তো স্পষ্ট তো বলেছে। তো বিএনপির এত স্পষ্ট করে বলার পর বিএনপির কোন নেতা কোন জায়গায় হঠাৎ করে কি বললো, কোন কোনায় দাঁড়িয়ে, সেটাকে মুখে বিএনপির মূল যে কথাগুলা সামনে এসেছে সেগুলো কিন্তু আমরা আগাই না। আমরা তো বাংলাদেশকে মনে করি সবাই, বিএনপি কিন্তু একবারও বলে নাই যে বিএনপি, অনেকের ধারণা আছে যে বিএনপি বোধহয় একাই, আবার আমরা বোধহয় এত আন্দোলন করলাম সংগ্রাম করলাম বা আমরা এটার সাথে ছিলাম, আমরা বোধহয় এই সরকার পরিচালনাতে সংযুক্ত হতে পারবো। তেমন কিন্তু নয়। বিএনপি বলেছে সবাইকে নিয়ে সরকার গঠন করবে, ছোট দল বড় দল বিষয় নয়, সবাইকে এখানে রাষ্ট্র পরিচালনাতে সম্পর্কযুক্ত করতে চায় বিএনপি। যদি সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, জনগণ যদি তাকে সেই দায়িত্ব দেয়। বিএনপির বক্তব্য সকল সময় স্পষ্ট বক্তব্য, বিএনপির বক্তব্যের মধ্যে কোনো অস্পষ্টতা নেই। কিন্তু তারপরও আমরা দেখি মনে হচ্ছে যেন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে, জনগণ বুঝি আবার বিএনপি কেন রাষ্ট্র পরিচালনা দিবে, বিএনপি কে কিভাবে মেলায়ন করতে, বিএনপি কে বিভিন্ন ভাবে বিএনপির বিরুদ্ধে অভিযোগ এনে সত্য মিথ্যা বিভিন্ন ভাবে প্রপাগান্ডা ছড়িয়ে বিএনপি কে যেতেছে। এইভাবে তো একটা রাষ্ট্র পজিটিভ পলিটিক্স করতে হবে, একটি রাষ্ট্র এগোতে পারে না। আমরা পরিবর্তন করলাম কেন, একটি দেশটাকে আবার গড়ে তুলবো বলে। সেই দেশটাকে যদি আমরা এত বিভক্তি যারা পরিবর্তন করলাম সবাই, একটি কথা বলা হয়েছে বিএনপি পরোক্ষভাবে, পরোক্ষভাবে ছিল। বিএনপি তো এখানে যদি সম্পৃক্ত না থাকতো, বিএনপির 500-এরও অধিক লোক এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছে, শহীদ হয়েছে। তো এত তো হতো না এই যদি বিএনপি যদি এটাতে সম্পর্কযুক্ত না থাকতো। বিএনপি তো গত 17টি বছর ধরে এই বিগত ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন করেছে। আন্দোলনটা যারা বলেন যে এই আন্দোলনটা এই জন্য হয়নি, আন্দোলনটা তো মেধাভিত্তিক একটি দেশের জন্য মেধাভিত্তিক একটি শিক্ষা ব্যবস্থা চালুর জন্য আন্দোলন ছিল। এই আন্দোলন তো সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না। এটা কেন হলো? সেই সরকার সেটা দেয় নাই এবং বিএনপি সেটা অনুধাবন করতে পেরেছে অনেক আগ থেকে যে এই সরকারের কাছে কোনো কিছুই আর আমাদের নিরাপদ নয়। আমাদের সকল প্রতিষ্ঠানকে বিএনপি মনে করেছে ভেঙে দিয়েছে এই সরকার, এবং সত্যিকার অর্থে ভেঙে দিয়েছে, লুটপাট হয়েছে, সবকিছু হয়েছে। বিএনপি দেশটাকে সবাইকে নিয়ে রিবিল্ড করার চিন্তা করে, বিএনপি তো দেশটাকে সাজাতে চায় এবং সবাইকে নিয়ে সবার মতামতকে ধারণ করে। তো আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির মহাসচিব থেকে শুরু করে দায়িত্বশীল নেতৃবৃন্দের যদি আপনারা বক্তব্য শুনেন, দেখবেন একই বক্তব্যের প্রতিধ্বনি। বিএনপি কিন্তু এককভাবে এই রাষ্ট্রটাকে লুটে পুটে খাওয়ার জন্য আওয়ামী লীগ যেভাবে খেয়েছে তা কিন্তু চায় নাই। বিএনপি চেয়েছে সবাইকে নিয়ে দেশটাকে অসংখ্য ধন্যবাদ। সেখানে সবার সম্পৃক্ত। আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আপনি বলছেন যে বিএনপি চাইছে সবাইকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন করার এবং ভবিষ্যতে যে যদি দায়িত্ব পায় সেই দায়িত্বটি সবাইকে নিয়েই পালন করার, সেটি বিষয় ঠিকই আছে। কিন্তু ভোট পূর্ববর্তী সময়, কিন্তু নির্বাচন পূর্ববর্তী সময়ে বিভিন্ন ঘটনায় কি আতঙ্কিত হবার মতো বা উদ্বিগ্ন হবার মতো কোনো বিষয় রয়েছে কিনা, যেগুলো যে বিএনপি পরবর্তীতে ক্ষমতায় গেলে কি হবে? কারণ আগে থেকেই এ ধরনের ঘটনা মাঠ পর্যায়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেগুলোর ব্যাপারে কি কিছু বলবেন? বিএনপি অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি আপনি বলেন, বিএনপির কোন নেতারা যদি বিচ্যুত হয় সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। বিএনপির 2000 না, এখন প্রায় 2500-এর মতো নেতাকর্মীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। বিএনপি মনে করে একটি দেশটাকে গড়ে তুলতে এই সকল নেতারা আন্দোলনের সময় যদি ভূমিকা রাখে, তাদেরকে বিএনপি নিতেছে না, বিএনপি অন করতেছে না, বিএনপি তাদেরকে ব্যবস্থা নিচ্ছে। শুধুমাত্র যে দলীয়ভাবে নয়, এমনও আছে বিএনপি আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলছে। বিএনপি নেতা বলেছেন যদি এখন না হয় সবাই হুঁশিয়ার থাকেন, পরবর্তীতে হলেও বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তখনও খুঁজে বের করে আপনাকে আইনের আওতায় নেওয়া হবে। এত কঠিন বার্তার পরও যদি মনে করা হয় বিএনপি করেছে, কিন্তু অন্যরা তো সেটা দায়িত্ব নিচ্ছে না। আপনারা দেখেন, আমি এই কথাগুলো দিয়ে যাবেন, আমি নেগেটিভ কথা বলতেই চাই না আজকে। আমরা মনে করি এটি পজিটিভ বাংলাদেশ হবে। অন্যান্য দলগুলা যারা আওয়ামী লীগ বাদ দেন, আওয়ামী লীগ তো আর এখন নেই এবং আওয়ামী লীগের আমরা এখন বিচার চাচ্ছি আওয়ামী লীগের বাকি এখন যারা আমরা ক্রিয়াশীল রয়েছে, আওয়ামী লীগ নেই বললেও আছে, কিন্তু আবার বারবার কিন্তু আজকেও মিছিল করছে কয়েক জায়গায়। তো আমরা যারা ক্রিয়াশীল রয়েছে, যারা কাজ করছে এখন দৃশ্যমান, যারা দেশটাকে গড়তে চাই বিভিন্ন ভাবে বলছি, তাদের অবস্থা দেখে কারো 20 কোটি টাকার অভিযোগ,
কারো 50 কোটি, 90,000 কোটি টাকা পাচারের অভিযোগ, বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত এক একজন, কিন্তু কেউ দায়িত্ব নিচ্ছেন না। উপদেষ্টাদের পিএস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে পিএস কে ঢুকেছিল। এই উপদেষ্টার পিএস করলো কিভাবে, তাকে আমাদের নেওয়া হচ্ছে না। তো আমরা সেগুলো কিন্তু শুধুমাত্র বিএনপি কে ধরা হচ্ছে, বিএনপি এই করতে, বিএনপি কি করতেছে? আমি তো সত্যিকার অর্থে মনে করি যে বাকি সবাই, বিএনপি তো রাষ্ট্রীয় প্রধান, বিএনপি তো এখনো বিরোধী দল, মানে চরম বিরোধী দলের অবস্থানে এখনো বিএনপি আছে। মাঠ পর্যায়ের প্রশাসন গুলা বিএনপির কথা শুনতেছে না, তো মিনিমাম কথা শুনতেছে না। যেখানে উন্নয়নের বা এলাকার প্রয়োজনীয় কথাগুলো যদি নিয়ে যাওয়া হয় সেখানে শুনতেছে না। বিভিন্ন দেখবেন যে বোর্ডে বলেন, বিভিন্ন কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, সেখানে যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সেখানে যদি বিএনপির নেতারা কন্ট্রিবিউট করতে চায়, যারা শিক্ষিত সেভাবে কন্ট্রিবিউট করতে চায়, সেখানে সুযোগ করে দেওয়া হচ্ছে না, সুযোগ দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে অন্যভাবে, অন্যদেরকে। তো বিএনপি তো বস্তুত পক্ষে এখনো বিরোধী দল, মানে চরমভাবে বিরোধী অবস্থায় রয়েছে। জি, তো অসংখ্য ধন্যবাদ। বিএনপি সেখানে করতেছে কি? তারপরও সব দোষ একটি বড় দল হিসেবে, কারণ কি, ওই যে বিএনপি যদি আবার নির্বাচন হয়, বিএনপি যদি রাষ্ট্রের দায়িত্বে চলে আসে, জনগণ যদি বিএনপি কে ভোট দিয়ে রাষ্ট্রে, তাহলে বিএনপি কে যতক্ষণ পর্যন্ত না বিএনপি কে বদনাম করা যাবে, যতক্ষণ পর্যন্ত না বিএনপি কে একবারে মানুষের কাছে একবারে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে, মিডিয়ায় কথা বলতে বলতে, সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে কথা বলতে বলতে, বিএনপির বিরুদ্ধে কথা বলাটা একটা ফ্যাশনে দাঁড়িয়েছে এখন। জি। এই অবস্থা থেকে আসলে রাষ্ট্র এই অবস্থায় মুক্তি চায়। জি। আমরা মনে করি আমি আসবো আবার। যারাই রয়েছে বাকি সবাই মিলে আমরা আসুন এই অবস্থা থেকে একটা পজিটিভ রাজনীতি করি, সবাই মিলে একটি পজিটিভ ধ্যান ধারণা নিয়ে রাজনীতি করি। আমরা সকল নেগেটিভিটি গুলোকে দূরে ফেলে দিই, ছুঁড়ে ফেলে দিই, দিয়ে আমরা একটি পজিটিভ রাজনীতি শুরু করি, অসংখ্য ধন্যবাদ। তবেই বাংলাদেশের উত্তরণ হবে। জনাব মিফতাহ সিদ্দিকী, আমি আবার আসবো আপনার কাছে। জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, আপনি শুনছিলেন যে আলোচনা আজকের, যে নির্বাচন চাওয়া কি অপরাধ, সে বিষয়ে হয়তো সার্বিকভাবে বলবেন, দুজনের আলোচনা শুনছেন। আমি দুটি বিষয় উল্লেখ করব, যেটি একটি বিষয় হচ্ছে যে বিএনপিকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, সেটি বলা হচ্ছে, এবং সেটির বিষয়ে অবশ্য মেজর আমিন আহমেদ আফসারি বলছিলেন যে বড় রাজনৈতিক দল হিসেবে তাদের তো কিছুটা দায় নিতে হবে, এবং যেহেতু রাষ্ট্রের অধিকাংশ মানুষও বিশ্বাস করে, রাজনৈতিক সচেতন মানুষ বিশ্বাস করে সুষ্ঠু একটি নির্বাচন হলে তাদের যা সাংগঠনিক শক্তি, কর্মী, সমর্থক, তাতে মিলে তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং তাদের দিকেই অভিযোগের তীর বেশি আসবে, সেটি একটি বিষয়, তাদেরকে কাঠগড়ায় দাঁড়া করা। আরেকটি বিষয় আপনার কাছে মনে হয় কিনা, যে জাতীয় নির্বাচন প্রসঙ্গ যখনই আসে তখন কখনো সংস্কার বলা হচ্ছে আর কি বিএনপি পক্ষ থেকে, যে কখনো সংস্কার, কখনো বিচার, কখনো গণপরিষদ নির্বাচন, কখনো স্থানীয় নির্বাচন না জাতীয়, এই যে বিষয়গুলো আনা হয়, তাতে করে একটা নির্বাচনকে, যেটি বলা হয় যে বিলম্বিত করা কিংবা নির্বাচনের বিষয়টিকে দূরে সরিয়ে দেয়া, সেই জায়গায়ও আপনি একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে, এটিএন বাংলার দর্শকদেরকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রসঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার খুব ভালো লেগেছে, নির্বাচন চাওয়া কি অপরাধ, এবং এই প্রসঙ্গে আপনি কয়েকটা বিষয়ের অবতারণা করেছেন। আমি একটু সময় নিয়ে কথাটা বলবো। ধরেন যে বুলবুল সাহেব বলেছেন যে কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন করতে করতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। এটা একেবারে স্পষ্টত যে বিএনপিকে মিন করেছে। তো কি অবস্থান পরিষ্কার করেছে এটা কিন্তু বলেন নাই উনি। তারপরে আন্দোলনকারীদের লক্ষ্য ছিল, যে কথাটা বলতেছেন আমার এই ভাই মেজর আমিন আহমেদ আফসারি, যে আন্দোলনকারীদের লক্ষ্য ছিল রাষ্ট্রের সংস্কার। এটাও একটা ঠিক কথা নয়। আন্দোলনকারীদের লক্ষ্য ছিল কোটা সংস্কার। কোটা সংস্কারের মাধ্যমে যখন সরকার পতন হলো, তখন এই আমরা মিডিয়ার মানুষজন একটা বয়ান তৈরি করলাম, ন্যারেটিভ তৈরি করলাম, এই সংস্কারের সঙ্গে আমরা রাষ্ট্রের সংস্কার যুক্ত করে দিলাম, দিয়ে এখন এই নানামুখী সংস্কারের জন্য কমিশন হলো, এবং সেই কমিশনের পক্ষে আমরা একটা জনমত তৈরি করছি মিডিয়া। কিন্তু মূলত ছিল যে কোটা সংস্কার, এবং সেই আন্দোলনের তোড়ে শেখ হাসিনা পালিয়ে চলে গেলেন। এরপরে পালিয়ে যাওয়ার পরেই নতুন সরকার আসলো। নতুন সরকারে এই যে আন্দোলনে যারা নেতৃত্ব দিলেন তাদের মাথায় ঢুকলো বা তাদের সামনে আসলো যে না, এইবার বিষয়টাকে অন্যান্য সব সংস্কার এদের মাথায় ঢুকিয়ে দেয়, এবং সেই আন্দোলনে নতুন মাত্রা পাওয়া হলো যে সংস্কার করতে হবে রাষ্ট্রের। সে কী সংস্কার? বিচার ব্যবস্থার সংস্কার। আমরা মনে করি যে এই দাবিগুলো ছিল যৌক্তিক,
কিন্তু সেটা এমন নয় যে নির্বাচনকে দূরে ঠেলে দিয়ে এই দাবিকে সামনে নিয়ে আসতে হবে। কেননা বাংলাদেশে প্রায় 17 বছর ধরে নির্বাচন মানুষ পায়নি, দেখছে না। এই 17 বছরে নিয়ার অ্যাবাউট ধরেন যে 2 কোটি ভোটার হয়েছে যারা ভোট দিতে পারে নাই, এবং যার বয়স সেই সময় 2008 সালে যার বয়স ছিল 17 বছর, সে এই 17 বছরে ভোট দিতে তার বয়স 34-এ পৌঁছে গেছে। সে তার ভোটার হয়েছে, কিন্তু ভোটের মাঠে তাকে যেতে দেওয়া হয়নি বা যেতে পারেনি। তো তার কিন্তু একটা ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, গণতন্ত্রের প্রতি তার একটা দুর্নিবার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কিন্তু এখন আমরা দেখছি যে সংস্কারকে সামনে এনে অন্যান্য মূল প্রসঙ্গ, যেটা নির্বাচন চাওয়াকে অপরাধ, এখন এই নির্বাচনটা কে যাচ্ছে? বিএনপির। কারা যাচ্ছে না? যারা মনে করছে। বিএনপি কেন যাচ্ছে জানে? বিএনপি জানে যে বিএনপি হচ্ছে গণমানুষের দল এবং মাটির সঙ্গে মিশে থাকা একটা দল, যাদের গ্রাসরুট পর্যায়ে ব্যাপক জনসমর্থন রয়েছে, এবং সেখানে ভোট হলেই মানে অনেকটা বলেই দেওয়া যায় যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে ভোট আসলেই বিএনপি ক্ষমতায় যাবে। আর কারা ক্ষমতায় যেতে পারবে না? যারা ক্ষমতায় যেতে পারবে না তারাই বরং এই সময়টাকে প্রলম্বিত করতে যাচ্ছে, কারণ তারা এখন অলরেডি ক্ষমতায় আছে, এবং ভোট হলে তারা ক্ষমতায় আছে। কিভাবে ক্ষমতায়? ধরেন বিভিন্ন প্রশাসনের বিভিন্ন পার্টে আছে, বিভিন্নভাবে তারা ক্ষমতা চর্চা করছে, কোথাও এমডি পদে রয়েছে, কোথাও চেয়ারম্যান পদে রয়েছে, বিভিন্নভাবে তারা কিন্তু ক্ষমতায়িত হয়েছে। অর্থাৎ সরাসরি সরকারের অংশ নাহলে সরকারের দ্বিতীয় স্তরের তারা বিভিন্ন পজিশনে বসে আছেন। আপনি বলছেন সুবিধাভোগী। সুবিধাভোগী। যখনই নির্বাচনটা হয়ে যাবে এবং বিএনপি পাওয়ারে চলে আসবে, তখন কিন্তু তাদের এই পদগুলো আর থাকবে না, তারা এই ক্ষমতার আর সুবিধাভোগী হতে পারবে না। ফলে তারা আপাতত যে সুখটা ভোগ করছে, ক্ষমতা যে স্বাদটা ভোগ করছে, সেটা থেকেও বঞ্চিত হবে। সেই কারণেই তারা এইটাকে একটু প্রলম্বিত করতে চায়, যে নির্বাচন যত দেরিতে হবে তারা অন্তত 10 মাসের জায়গায় আরও 10 মাস দেরি হলে তাহলে 10-20 মাস এটাও স্বাদ পাবে বা সেই সুযোগটা নেবে। আমরা ইতিমধ্যেই তো শুনতে পাচ্ছি যে বিভিন্ন উপদেষ্টার এপিএসের নামে নানা দুর্নীতির খবর আমরা শুনছি, এবং বিভিন্ন এই যে যারা আন্দোলনকারী যেসব এনসিপির যেসব নেতাদের নামে নানা বদনাম ছড়িয়েছে, আমরা বিশ্বাস করি না, কিন্তু বদনাম তো রটেছে। এবং দেখবেন আপনি খেয়াল করে যে এই এনসিপির যে বিশাল সমাবেশ, এখন কিন্তু সেখানে জনসমাবেশ অনেকটাই ম্রিয়মান বা কমে গেছে। তার মানে কি? তাদের জনপ্রিয়তায় ধস নেমেছে। আপনারও খেয়াল থাকা দরকার যে 71 সালের পরে, স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যেসব সেনা কর্মকর্তারা বা সেনা অফিসাররা ফিরে আসছিলেন, যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা নানাভাবে বিভক্ত হয়ে গিয়েছিল, এবং বিভক্তের পরিণতিতে 1975 সালের 15ই আগস্ট বিপ্লব বা অভ্যুত্থান বা এক মর্মান্তিক ট্র্যাজেডি অবস্থা তৈরি হলো। শেখ মুজিব সাহেব মারা গেলেন এবং পুরো আওয়ামী লীগ সপরিবারে মারা গেলেন, এবং আওয়ামী লীগ ঠিক নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে চলে গেল। তারপরে যারা ক্ষমতায় আসলো, সেই সেনা কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক বিরোধে কতজন সেনা কর্মকর্তা নিহত হয়েছে 7ই নভেম্বর পর্যন্ত, এবং তার পরবর্তী সময় পর্যন্ত 75-এর 15 আগস্ট থেকে 7ই নভেম্বর পর্যন্ত হয়েছে। তাহলে ওই কারা এই সেতে লিপ্ত হলো, বিবাদে লিপ্ত হলো? যারা মুক্তিযুদ্ধ করেছে। আমরা দেখছি যে জুলাই আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন তারা এখন বিরোধে যুক্ত হয়েছে। আমি এই কথাটা এই কারণে টেনে আনলাম যে মানে একটা অর্জনের পরে নিজেরা আবার যখন বিরোধে যুক্ত হয়ে যায়, এখন নির্বাচন আগে না সংস্কার আগে না বিচার আগে, এই প্রসঙ্গটা এনে নির্বাচনকে প্রলম্বিত করতে নিজেদের মধ্যে আবার বিভাজন তৈরি হয়েছে, এবং পরস্পরের মধ্যে যে কাদা ছোড়াছড়ি দেখলাম সেটা আরও বেড়ে গেল যখন দেখলাম তার আগে নতুন একটা মাত্রা দেখে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের লন্ডন বৈঠকের আগের একটা চেহারা ছিল, তারপরের চেহারাটা আবার বদলে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কে? মনে হচ্ছে সরকার বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কিছু মিডিয়া, কিছু ইউটিউবার, অ্যাক্টিভিস্ট, কিছু মিডিয়ার যারা বিএনপির শুভাকাঙ্ক্ষী, তারা জামাত ইসলাম এবং সরকার নিজে। যখনই এই বৈঠকটা হয়ে গেল এবং একটা নেগোসিয়েশনের মধ্যে চলে আসলো যে নির্বাচন ডিক্লেয়ার হলো, এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে চলে আসলো, কারো কোনো দলের নেতাদের বা কোনো দলের চাহিদা মতন এপ্রিলে না থেকে ফেব্রুয়ারিতে আসলো। বিএনপির চাহিদা কিন্তু পূরণ হয়নি, কিন্তু সেটা আমলে নেওয়া হচ্ছে না। বিএনপি বলছিল ডিসেম্বরে, কিন্তু সেটা ফেব্রুয়ারিতে নির্বাচন হলো কেন, এবং সেইটার ঘোষণা কেন লন্ডনে বসে দিল, সেটা নিয়ে গোস্বা হলো। তাহলে সেই গোস্বা করে যে আবার বিরোধী লোক, অর্থাৎ ওই প্রেক্ষাপট ছিল কি বিএনপির বিরুদ্ধে একটা পঞ্চশক্তি, 5মুখী একটা আক্রমণ ছিল। আবার যখন সেটা একটু
বিএনপি তাদের পক্ষে নিয়ে আসলো বিষয়টা, ওখানে মিটিং করবে। এখন সেই শক্তিগুলো আবার ভোট যাতে দেরিতে হয় অথবা ভোটকে বিতর্কিত করা যায় সেই প্রক্রিয়ায় রয়েছে। যে কারণেই আপনি যেটা বলেছেন শুরুতে, আবার বলি, নির্বাচন চাওয়া কি অপরাধ, এই বিষয়টা আসছে। আসলে নির্বাচনটাই তো মানুষের আকাঙ্ক্ষার জায়গা, যেটা বিএনপি চাচ্ছে। বিএনপি গণমানুষের দল, মাটির সঙ্গে মিশে আসা দল, সেই কারণে বিএনপির এই চাহিদাটা অন্যরা নিতে পারছে না, সেই জন্য এটাকে অপরাধ হিসেবে আবার একটা বয়ান তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে আমার মূল বক্তব্য। আমি আবার আসবো আপনার কাছে, আমি শুনবো মেজর আফসারি, আপনি শুনছিলেন দুজনের বক্তব্য, আপনার মন্তব্য। অত্যন্ত জোরালো আলোচনা শুনছিলাম, আর আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই সব কিছু। শুনলাম যে নিরাপদ সড়ক এর পরে যে আপনার কোটা আন্দোলন হলো, সেখান থেকে রাষ্ট্র মেরামতের ব্যাপারটা আসছে, তা নয়। যখন নিরাপদ সড়কের আন্দোলন চলে 2018-র পর থেকে, তখন থেকে থামুন, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। অর্থাৎ আমরা আজকে ছাত্রদেরকে যত ছোট করেই দেখি না কেন, তাদের এই বিপ্লবের আশা, ভরসা, স্বপ্ন কিন্তু অনেক আগের থেকে তৈরি হয়েছে। হুট করে কিন্তু ছাত্ররা ফুঁসে ওঠেনি। ছাত্ররা দেখেছে সারা বাংলাদেশে 54 বছরে কি ঘটেছে, তারা এখন মোবাইলে দেখতে পারে সব জায়গায়, তাদেরকে ছোট করে দেখার কিছু নাই। আরেকটা শুনলাম যে 15ই আগস্টের পরই এগুলো আনলে তো অনেক বড় আলাপ হয়ে যাবে, আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। 15ই আগস্টের পরে বাকশাল ধ্বংস হয়েছে, নট আওয়ামী লীগ, এক দল ছিল সারা বাংলাদেশে। সো তথ্যগুলো যদি আমরা সঠিক না দেই জনগণকে, তাহলে ভুল হবে। দেখেন, রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা কমে গেছে জনগণের, এটা তো সত্য। এখন দেখুন যে বিএনপি যখন রাষ্ট্রপতিকে পরিবর্তন করার চিন্তা করা হলো, তখন সংবিধান সংশোধনের ব্যাপারে, ছাত্রলীগ নিষিদ্ধ করার ব্যাপারে এই সহযোগিতা করেনি। এমনকি জুলাই সনদ আরও আগে হতো, যদি এই বড় দলটি চাইতো যে জুলাই সনদটা হয়ে গেলে আমাদের অনেক ভুল বোঝাবুঝি কমে যাবে। এবং আশা করছি এই যে কামিং জুলাইয়ে যদি এটা হয়ে যায়, তখন আমাদের সংস্কারের পথ, নির্বাচনের পথ, নূতন বাংলাদেশের পথ উন্মোচিত হবে। এবং বর্তমান সরকার নিয়ে অনেক কথা বললেন, আমি সরকারের পক্ষের লোক নই, কিন্তু এই সরকার ভুল করেছে কি, তারা নিজেদেরকে নিরপেক্ষ প্রকাশ করতে গিয়েছে। কিন্তু এই সরকার তো নিরপেক্ষ হওয়ার কথা নয়। এই সরকার হলো আবু সাঈদ মুগ্ধদের সরকার। এই সরকার হলো রাস্তায় যে রক্ত গিয়েছে সেই রক্ত থেকে তৈরি হওয়া সরকার। এই সরকার হলো বিপ্লব এবং আন্দোলনের সরকার, সেখানেও বিএনপি সহযোগিতা করেনি বলে জাতীয় সরকার হতে পারেনি। সো ওনারা বলছে যে এখানে আলোচনায় আসছে বিএনপির দোষ সবাই দেখছে। ভাই, গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি হলো অন্যের মতামত সহ্য করা। এটা আওয়ামী লীগ করেনি, নিজেরা না করার কারণে স্বৈরাচার হয়ে গড়ে উঠেছে। এখন দেখা যাচ্ছে বিএনপি কোনো সমালোচনায় নিতে পারছে না। আমরা একই রোগ দুটি দলে, যৌক্তিক সমালোচনা থাকতে হবে এবং যৌক্তিক সমালোচনা। এবং ছাত্ররা কিন্তু এখনো দেয়ালে বোধে আছে, বৃষ্টিতে মুছে যায়নি। দুই সাপের একই বিষ, নৌকা ও ধানের শীষ। এটা কোথা থেকে আসলো? যদি রাষ্ট্র নিয়ে তারা না ভাবে, তারা যদি শুধু কোঠা নিয়েই ভাবতো, এই স্লোগান কোথার থেকে আসলো? দেশটা কারো বাবার না, এটা কি কোঠা আন্দোলনের স্লোগান? সো সুতরাং আমরা যদি ওদেরকে খাটো করার জন্য, বিপ্লবকে খাটো করার জন্য, বাংলাদেশের মানুষকে খাটো করার জন্য একটা বড় দলের কর্মীকে বলি জনগণ, বিএনপির সাথে জনগণ যদি থাকে, 2000 লোক কেন, 2500 লোক কেন বহিষ্কার করতে হবে? কেন এই যে সেই দিনও মব হলো যেটা, সেটাকে কেন আসবে স্বেচ্ছাসেবকের একজন নেতা? কেন থানাগুলো আজকে তাদের ছাড়া, কথা ছাড়া কাজ করে না? কেন আজকে কোনো ইজারা, এই যে নুরুল হক নূর গিয়ে ওখানে গিয়েছিল, ঘটনা তো ইজারা নিয়ে, দখলদারি নিয়ে। পথ ঘাট কার দখলে থাকবে, রাজনৈতিক মাঠ কার দখলে থাকবে, এগুলো তো। আমরা তো দখলদারির রাজনীতি, মারামারির রাজনীতি, কটু কথার রাজনীতি, দোষারোপের রাজনীতি থেকে পরিবর্তিত হয়েই তো এই নতুন প্রজন্ম চাচ্ছিল। সেখানে এত বাধা কেন? তো সুতরাং আমি বলবো, বিএনপি যদি ভবিষ্যতে ভালো করতে চায়, তাহলে তাদের সংস্কার হওয়া দরকার। শুধু তাই না, আজকে বর্তমান সরকারের মধ্যে সংস্কার হওয়া উচিত। কিছু যে দুর্বল আছে উপদেষ্টারা, তাদের মধ্যে নূতন এবং এই গণ আন্দোলনের স্পিরিটের ব্যক্তিদেরকে দিয়ে সরকার গঠন করে, এবং নির্বাচনের 3 মাস আগে তত্ত্বাবধায়কের কাছে এই সরকার যদি দায়িত্ব দিয়ে চলে যায়, তাহলে ওনারা সসম্মানে ইতিহাসে থাকবেন। আর ওনারা যদি আবার নির্বাচন করতে চান, তখন তাদেরকে কৌশলে অপরাজনীতির মাধ্যমে একটা পক্ষকে সাপোর্ট দিচ্ছে বলে দোষারোপ করবে। আমি যদি সরকারের কেউ শুনে থাকে আমার কথা, আমি উপদেশ দেবো, আমি দিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি যে আপনারা 3 মাস আগে সরে যান, এটা নিরপেক্ষ সরকারের কাছে দিয়ে চলে যান। এই ইন্টারিম গভর্নমেন্ট আর তত্ত্বাবধায়ক সরকার এক নয়, দুটার মধ্যে অনেক ফারাক আছে। এটা শুধু একটা নির্বাচন দেওয়ার জন্য আসে নাই, তাহলেই তো সংস্কারের প্রশ্ন আসে। সো ইউনূসকে খাটো করা, বিএনপিকে খাটো করা,
কোনো রাজনৈতিক দলকে খাটো করা। আর আমরা যদি গঠনমূলক সমালোচনা করি, আমাদের যদি দাঁত ভাঙা জবাব দিতে গিয়ে অন্যরকম কথা বলা হয়, তাহলে তো সেটা ঠিক হবে না। তো সুতরাং আমি আমরা মনে করি নেগেটিভ থেকে অনেক পজিটিভ জিনিস আসতে পারে। পৃথিবীতে অনেক নেগেটিভ জিনিসতে পজিটিভ এসেছে। আওয়ামী লীগের থেকে অনেক শিক্ষা নেওয়া যেতে পারে। আওয়ামী লীগের ভুল ত্রুটিগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি, সকল দল। তো সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের এখন দুইটা বিপদ আছে। একটা হলো দালাল মুক্ত করা দরকার। পৃথিবীর অন্য দেশে, আমি কয়েকদিন আগে নেপাল গেলাম, আশেপাশে কারণে কোথাও দালাল পাবে না। নিজের দেশের বিরুদ্ধে কথা বলা, এই যে কয়েকজন ওনাদের বিএনপির কয়েকজন নেতা কয়েকদিন আগেও যেভাবে কথা বলেছেন, এবং প্রায়ই বলছেন ওনারা, কখনো বলছেন এটা সেটা, নিজেদের দলে যে চাঁদাবাজি হচ্ছে এগুলো ওনারা নিজেরাই মিডিয়াতে বলছেন, তাই না? তো আমি মনে করি এই দালাল মুক্ত করা উচিত দেশ আগেই, এটাও একটা সংস্কার। আর হলো চাঁদাবাজ মুক্ত করা উচিত ইলেকশনের আগে এই দেশটাকে। চাঁদাবাজ যদি থাকে, জোরদার যদি থাকে, দখলদার যদি থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আজকে দেখেন বাংলাদেশে অনেক ছোট ছোট দল, হ্যাঁ, কিন্তু ছোট দলের মিশন কি এটা কেউ দেখে না। বাংলাদেশে আপনি বলবেন না, আপনি শেষ করবেন না, আপনি বলবেন, কিন্তু আমি এই যে চাঁদাবাজি কিংবা দখলদারিত্ব যেটি বলছেন, বা আমরা যদি একেবারে সার্বিকভাবে যেটি আমি মিফতাহ সিদ্দিকীকে প্রশ্ন করেছিলাম, যে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে হয়ে থাকে, বিশেষ করে মাঠ পর্যায়ে, উনি যেটি বলছেন, বা বিএনপি আজকেও যেমন রিজভী সাহেবও বলেছেন প্রায় 4,000 বাসা এরকম সংখ্যা, উনি বললেন 2-2,500 সংখ্যা, যাই হোক মোটামুটি একটা বড় সংখ্যার বা বড় অঙ্কের লোকজনকে বহিষ্কার করা হচ্ছে বা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, এবং আমরা যারা বুঝতে চাই বিষয়টি, যে বিএনপি একটি রাজনৈতিক দল, তারা তো এখন ক্ষমতায় নেই, তারা তার রাজনৈতিক নেতাকর্মী কেউ যদি কোনো অসংলগ্ন কোনো কিছু করে, তাদের যদি কোনো নৈতিক স্খলন হয় কিংবা কোনো অপরাধ করে, সেজন্য তারা সাংগঠনিক ব্যবস্থার বাইরে আর কি বা করতে পারে? তাদের তো জুডিশিয়ারি সিস্টেম তাদের হাতে নেই, আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাতে নেই। এখন তারা কি পুলিশিং করা, বা এটি তো আইনশৃঙ্খলা বাহিনী, তারা যখন দল থেকে কাউকে অব্যাহতি দিয়ে দিল, তখন তো সেও অ্যাজ এ জেনারেল পিপল, সেও সাধারণ মানুষ 8-10টা মানুষের মতো হয়ে গেল। এরপরে তো আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হবে তাকে প্রপার জুডিশিয়াল সিস্টেমে নিয়ে আসা, বা সেইভাবে সেই জায়গায় একটি রাজনৈতিক দলের কি করণীয় আছে? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এর মধ্যে প্রশ্নের মধ্যে আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, ক্ষমতা। সর্বময় ক্ষমতা জনগণের, রাজনৈতিক দলের কোনো ক্ষমতা নাই, তারা সেবক, এই যে প্রশাসক। এইটা বিএনপিকে প্রথম বলতে হবে। আমরা ক্ষমতায় যাব না, আমরা দায়িত্বে যাব, তাহলে মানুষ পছন্দ করে। আমি কিন্তু বিএনপির বিপক্ষে বলছি না। তারা যদি এই ক্ষমতাকে বাজেয়াপ্ত করে, যে এই শব্দ তোমরা কেউ বলবা না, তোমরা বলবা এখন থেকে দায়িত্ব নিব, তাহলে দেখবেন ওদেরকে ভালোবাসা শুরু করবে। তো আপনি দেখেন এই যে কি করার আছে, এই যে শুধু বহিষ্কারই কি করার আছে? আমরা 71-এ দেখেছি সব দলকে সর্বদলীয় কমিটি করে আমরা এরকম পাহারা দিয়েছি। আজকে বিএনপি যদি 5ই আগস্টের পরে সব দলকে ডেকে বলতে চলেন আমরা মাঠটাকে শান্ত রাখি, আমরা সবাই মিলে একটা সহিষ্ণু রাজনীতি, নূতন রাজনীতি তৈরি করি, এটা এই লিডারশিপটা তো করেন নাই ওনারা। তাহলে ওনাদেরকে স্টিয়ারিংটা নিতে পারতো, নেয় নাই, নিলে ভালো হতো। আমি দেখেন, আমি ইলেকশনের আগে বলেছিলাম জাতীয় পার্টিকে যে আপনারা বেরিয়ে আসলে আপনারা আজীবন ইতিহাস হয়ে থাকবেন। এই 24-এর ইলেকশনের আগে বেরিয়ে আসেন, জনগণের কাতারে আসেন। এখনও যদি বিএনপি 5ই আগস্টের পরে জনগণের কাতারে আসতো, এই যে 2,500 লোকরে যদি ওইখান থেকে সরাতে পারতো, আমি একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলি, বিএনপির একটা সুন্দর কাজ হয়েছে এই গত 2 দিন আগে, যে কেন্দ্রীয় অফিস থেকে তৃণমূল পর্যন্ত পোস্টার তুলে ফেলছে। এর চেয়ে বড় কাজ কি হতে পারে? এটা থেকে ওনাদের দলীয় মারামারি কাটাকাটি অনেক জীবন বেঁচে যাবে। এই যে ভালো কাজটা, এটা আমরা বলবো না? এই ধরনের কয়টা উদাহরণ তৈরি করা উচিত এই দলের। যদি আর তো দল নাই, আর বাকি সব মিললে বোধহয় এটুকু হবে। সো ওরা বেরিয়ে আসছে, আমরা জোট করছি যে এই যে একটা আজকে কেন পরিস্থিতি হলো। আমরা এই 5ই আগস্টের আগে কি শুনেছি? খালি বলা হতো উন্নয়ন নাকি গণতন্ত্র, দুইটাকে কম্পিটিশন করে দিল। এখন 5ই আগস্টের পরে শুনছি নির্বাচন না সংস্কার, মুখোমুখি করে দেওয়া হলো। এইটা অপরাজনীতি। আমাদের নির্বাচন চায় না, নির্বাচন ছাড়া গণতন্ত্র তো হতে পারে না। তো সুতরাং নির্বাচনটা প্রয়োজন, কিন্তু নির্বাচন তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিটা তৈরি করার জন্য তো সবাইকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা কি পাওয়া যাচ্ছে? আপনি দেখেন সব দলকে নিয়ে, সব দলের ওনারা যে বলেন যে সংস্কারের যে এই যে সবাইকে নিয়ে জাতীয় সরকার অনেক, এটা তো যখন ওনারা দেখলেন বিপ্লবে লোক জমাতে পারছে না, তখন সব দলকে ডেকে, ওই কৌশলটা ছিল যে সব দল একসাথে আসেন। আমিও ওই দলেই ছিলাম,
জাতীয় ঐক্যফ্রন্ট। তো ওইখান থেকে সরে এসে এখন ওনারা আরও কয়টা 6টা দলের নাম নমিনেশন ডিক্লেয়ার দিয়ে দিল। তাহলে ওই আওয়ামী লীগের ধরনেই তো হলো যে যারা যারা সম্ভাবনা আছে তাদেরকে আমরা নিয়ে নেই। তো এই যে টিকিট কেনার রাজনীতি, নমিনেশন বিক্রির রাজনীতি, মারামারির রাজনীতি, কাটাকাটির রাজনীতি, পোস্টার উঠানো ছেঁড়ার রাজনীতি, এগুলো বন্ধ করতে হবে না? এটা না করে নির্বাচন করলে কী লাভ হবে? সুতরাং আমি বিএনপিকে বলবো আওয়ামী লীগের পথে না গিয়ে জনগণের পথে, এবং ছাত্ররা যেটা বলেছিল আমরা শুনে আসি সেটা করা উচিত। এবং আমরা কেউ বিএনপির শত্রু না। লাস্ট লাইন হলো আওয়ামী লীগকে আমরা বলেছিলাম যে স্বৈরাচার না হইয়া এটা দেশ, আওয়ামী লীগ বাঁচলে দেশও বাঁচবে, আর দেশ না বাঁচলে আওয়ামী লীগও বাঁচবে না। আজকে বিএনপির দলটা যদি টিকে যায় তাহলে দেশের সম্পদ। আওয়ামী লীগ থাকলে আরও ভালো হতো এই ইলেকশন, তাই না? তো সুতরাং একটা রাজনৈতিক দলের ধ্বংস মানে দেশের একটা অংশের ধ্বংস। সুতরাং সেইভাবে যদি সঠিক পথে বিএনপি যায়, দেশ সঠিক পথে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব মিফতা সিদ্দিকী, আপনি শুনছিলেন যে আওয়ামী লীগের পথে না হেঁটে জনগণের পথেই হাঁটার পরামর্শ দিচ্ছেন। জনাব, আপনি আশ্চর্য হই এইসব কথাগুলো শুনে। আসলে আমরা কথা বলি সুন্দর, সবকিছু বলি, বিএনপি এই করবে, বিএনপি এই জনমত রয়েছে, বিএনপির এই অবস্থা হয়েছে, আবার আমরা স্ববিরোধী কথা বলি। কিরকম? রাষ্ট্র ক্ষমতায় কি বিএনপি রয়েছে? রাষ্ট্র ক্ষমতায় বিএনপি নেই, রাষ্ট্রের দায়িত্বে বিএনপি নেই। একটু আগে উনি বলেছেন ক্ষমতার কথা। আমরা, আমার বক্তব্য আপনি আগের বক্তব্য শুনে একটি বারের জন্য আমি, আপনারা বলেছেন কিন্তু রাষ্ট্র ক্ষমতা শব্দটাই আমি উচ্চারণ করি নাই। বিএনপির চেয়ারম্যান রাষ্ট্র ক্ষমতার শব্দটাই উচ্চারণ করেন না। আমরা সব সময় বলি যে রাষ্ট্রের দায়িত্ব নেওয়া, জনগণ যদি রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব দেয় বিএনপিকে, এই শব্দের উপর আমি বারবার জোর দিয়েছি আলোচনাটা। তো আমরা যিনি যা চাচ্ছেন আমাদের মধ্যে তা রয়েছে, তারা যা প্রত্যাশা করেন তা আমরা, এই যে বললেন বিএনপি দায়িত্ব নেয় নাই, 5ই আগস্টের পর 3 দিন রাষ্ট্রে কোনো সরকার ছিল না। বিএনপির নেতা কর্মীরা সবাইকে নিয়ে আমরা নিজেরা বাহির হয়ে ট্রাকে উঠে মাইক নিয়ে নিজেরা মাইকিং করেছি। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমরা সার্বক্ষণিকভাবে একটি দেশের, বাংলাদেশের মতো উন্নত দেশেও যদি সরকার না থাকে এই অবস্থা কি ভয়াবহ অবস্থা হয়। বাংলাদেশে কিছুই তো হয় নাই সেই তুলনায়। কেন হয় নাই? আমরা দায়িত্ব নিয়েছি বলেই তো হয় নাই। বিএনপির নেতা তারেক রহমান ওইখানে বসে সাথে সাথে বাইরে হও সবাই। এই যে নির্দেশনা, এই নির্দেশনার সাথে যে প্রতিটি কর্মী বাহিনী কাজ করা এবং সবাইকে সম্পৃক্ত করা, এর সাথে মন্দিরের উপর কোনো আক্রমণের কোনো বিষয়ই ছিল না। একটা সৃষ্টি করা হলো যে মন্দিরের উপর হামলা হয়ে যাবে আওয়ামী লীগ কর্তৃক বা ফ্যাসিস্ট গোষ্ঠীর তখনও যারা দূষণ রয়েছে। আমরা মন্দিরকে পাহারা দেওয়া হয়েছে, কারণ যাতে এই অবস্থা সৃষ্টি না হতে পারে। বিএনপি তো করছে, বিএনপি তো প্রতিনিয়ত কাজ করেছে। এখন এই যে চাঁদাবাজি করছে কারা, দখল করছে কারা? সরকারি বসে থেকে ঠিক আওয়ামী লীগের কায়দায় চাঁদাবাজি হচ্ছে, দখল বাণিজ্য হচ্ছে, প্রতিটি প্রতিষ্ঠান দখল করার পায়তারা হচ্ছে। এই যে একটু আগে বললেন একই সাপের 2 বিষ, এই কথাটাই আপত্তি, এই কথাটাই তো স্বৈরাচারী, এই কথাটাই তো খারাপ মনোভাবাপন্ন একটি নেগেটিভ কথা। যে বিএনপি 17 বছর ধরে একটি ফ্যাসিস্ট নীতির বিরুদ্ধে সংগ্রাম করলো, তার হাজার হাজার নেতাকর্মীকে হত্যা কাণ্ডের শিকার হতে হলো, গুম হতে হলো তার শত শত নেতাকর্মীকে। সংযোগে কিছুটা সমস্যা হচ্ছে। মিফতা সিদ্দিকী, আপনার কাছে আসবো আবারও আমরা। সংযোগটি বোধহয় কোনো কারণে সমস্যা হচ্ছে। আমরা একটু তৌহিদুল ইসলাম মিন্টুর কাছে যাব, এরপরে আবারও আসবো, ততক্ষণে হয়তো আপনার সংযোগটি আবার ঠিক হয়ে যাবে। জি, জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, আপনি শুনছিলেন, বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো। না, উনিও ভালো কথাই বলেছেন মেজর আমিন আহমেদ আফসারি ভাই। ওনার কথাগুলো যুক্তিসঙ্গত অনেক বেশি। তারপরে ওনার যে বিষয়গুলো আমার ভিন্ন মত তো থাকবে এখানে, এই জন্য আমরা এসেছি। উনি বললেন যে চাঁদাবাজ থাকলে কেন সুষ্ঠু নির্বাচন হবে না, চাঁদাবাজ থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। চাঁদাবাজ থাকলে সুষ্ঠু নির্বাচন এরকম বিষয়, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়। তারাই চাঁদাবাজকে ধরে
জেলে পড়তে পারে বা প্রমাণ পেলে। ফলে সুষ্ঠু নির্বাচনের পথে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি বাধার কথা বলা হচ্ছে, এটা কিন্তু খুবই একটা খোঁড়া যুক্তি আমি মনে করি প্রথমত। আরেকটা কথা বললেন যে যারা রক্ত দিয়েছেন তারা মানে তাদের সেই স্পিরিটটা আসলে সরকার আছে, তাদের সরকার, মুগ্ধদের সরকার বা আবু সাইদের সরকার, কিন্তু আমরা দেখি যে পরিষদে মানে উপদেষ্টা পরিষদে একমাত্র যারা আছেন এই মুহূর্তে ছিলেন নাহিদ সাহেব, আর এখন দুজন আছেন, আর বাকিরা কেউ কিন্তু এই স্পিরিটের সঙ্গে যুক্ত না। কেউ, সবাই কিন্তু পুরনো আমলা, সুবিধাভোগী, বা আমরা মনে করি যে এটা সুশীল আমলা আর কি। প্রথম আলোতে লিখতো ভালো ভালো কলাম, তাদেরকে বসায় দিয়েছে একেবারে ভালো ভালো জায়গায়, কিন্তু তাদের প্রশাসনিক দক্ষতা এখন প্রশ্নবিদ্ধ। অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় ছিল। তাছাড়া বিভিন্ন জায়গায় যে কার্যক্রম দেখছি যে গতিশীলতা, প্রশাসনের সত্যি কথাই প্রশাসন গতিহীন হয়ে পড়েছে, এবং তারা প্রশাসন অন্যান্য প্রশাসকদের উপরে প্রভাব বিস্তার করতে পারছে। আপনি দেখেন সচিবালয় এক মাস ধরে একটা অর্ডিন্যান্স জারি করতে যে পুরো অচল অবস্থা তৈরি হয়েছে। এনবিআর এর অবস্থাটা দেখেন যে চেয়ারম্যানকে অপসারণের দাবিতে তারা এনবিআর বিভক্ত করলে আবার সেখান থেকে গভর্নমেন্টকে সরে আসছে। এই যে সিদ্ধান্তগুলো নিতে গেলে কি প্রতিক্রিয়া হবে সেইটা বোঝার ক্ষমতা এই উপদেষ্টা পরিষদের বোধহয় নাই, যে কারণে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন বিজ্ঞ, পৃথিবীর বিখ্যাত একজন মানুষকে ঠিক পথে ধরে পরিচালনা করতে পারছেন। আমরা বলবো না যে ডক্টর মোহাম্মদ ইউনূস একাই সব করছেন, এক হাতে করা সম্ভব, কিন্তু তার যে অন্যান্য যে হাত, সেই হাতগুলোর সঙ্গে এই জুলাইয়ের যে স্পিরিট, তাদের সঙ্গে সংশ্লিষ্টতা নেই আমার কাছে মনে হয়েছে। মানে কয়েকজন উপদেষ্টার নামই তো আমরা ভালোভাবে জানি না, ভালো করে সবাই জানে না, যাও জানে তারাও কিন্তু এখন নানা কারণে আলোচনা সমালোচনার মধ্যে পড়ে গেছে। ফলে স্পিরিট যেটা বলছেন সেই এই রক্তের স্পিরিটের সঙ্গে এই সরকারের চায় না, বরং এই যে এনসিপি যেটা গঠিত হলো রাজনৈতিক মাঠ থেকে, তারা যদি ভোট সংগ্রহ করে ভোটের মাঠে যে নির্বাচন করে যদি ক্ষমতায় যেতে পারে, সেইটা হবে সেই প্রতিনিধি হবে সেই রক্তের সঙ্গে যে স্পিরিট, তার সঙ্গে যাওয়া। এখন এনসিপি কি তাদের সাংগঠনিক দক্ষতা দিয়ে এত দ্রুত কাভার করতে পারবে? বা সেই স্পিরিট ধারণ করে যত ডিলে হবে এই স্পিরিট তত নষ্ট হয়ে যাবে, তত দেরি হবে। বরং এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি যদি সেই সময়ে দ্রুত নির্বাচনে যেত, তাদের মাধ্যমে অনেকেই এই পার্টিতে যোগদান করে বা যেভাবে হোক তারা দ্রুত ক্ষমতায় যাওয়ার একটা পথ তৈরি, কিন্তু যত দূরে যাচ্ছে তত তাদের মধ্যে থেকে এটা বিভাজন আসছে, এবং একই সঙ্গে তাদের মধ্যে অনেক মানে বিভাজন হচ্ছে, শুধু না তাদের সে রাজনৈতিক পরিপক্কতার অভাবটা প্রস্ফুটিত। এবং তাদের ভিতরে তাদের এখন ধরুন ওই সময়ে 4 আগস্ট, 3 আগস্ট বা 19শে জুলাই নাহিদের একটা শুধু SMS গেছে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়ায় গেছে। ওই সময় যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কল দিতেন, তাহলে কিন্তু হয়তো ওনার ডাকে ওই স্রোতের মতন লক্ষ লক্ষ কোটি কোটি লোকের যে স্রোত, হয়তো ওনার ডাকে 20,000 বা 1 লাখ লোক সমাবেশ হতো। কিন্তু নাহিদের ওই সময় 5 আগস্টের আগের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে নাহিদের একটা SMS কল বা একটা ভয়েস কল সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে বা ফেসবুকে ছড়ায় গেছে, এবং 5 লক্ষ 10 লক্ষ লোক রাস্তায় জীবন দেওয়ার জন্য লোকজন নেমে আসছে। সেটা নাহিদের যে সাংগঠনিক দক্ষতা শুধু না, শেখ হাসিনার যে অত্যাচার, তার বিরুদ্ধে মানুষের ফুঁসে ওঠার যে জায়গাটা তার পেয়েছিল, নেতৃত্বটা খুঁজে পেয়েছিল নাহিদের মধ্যে। 5 আগস্টের পরে 8 আগস্ট ইউনূস সাহেব ক্ষমতা নেন, তার অনেক দিন পরেও কিন্তু নাহিদের ওই স্পিরিটটা ছিল। এরপরে কিন্তু এখন নাহিদ ডাকলে এখন একসঙ্গে 1 লক্ষ লোক হাজির করতে পারবে কিনা আমি এটা সন্দেহ করি। আমি বলছি স্পিরিটটা কিন্তু অলরেডি গেছে। কেন গেছে? কারণ যারা নাহিদের সঙ্গে ছিল, কারা ছিল? জামাত ইসলাম ছিল, বিএনপি পেছন থেকে ব্যাক। আমরা তো আন্দোলনটার সঙ্গে খুব কাছ থেকে দেখেছি, তো আমরা তো ছিলাম আন্দোলনের সঙ্গে, তো সেখানে দেখছি না যে কারা অংশগ্রহণ করছে, কারা করে নাই, কারা পেছন থেকে প্যাট্রোনাইজ করছে, কারা এখানে তেল দিয়েছে, কারা ফুয়েল করেছে, সব দেখেছি। তো সেই লোকগুলোর মধ্যে যখন বিভাজন শুরু হলো, অটোমেটিক জনগণের মধ্যেও সেই স্পিডটা নষ্ট হয়ে গেছে, এবং স্পিড নষ্ট হলে অন্য শক্তি পুনরাবির্ভাব ঘটে। সেই জায়গাটায় সতর্কতার জায়গা আছে। সেই জন্য নির্বাচনের মাধ্যমে দ্রুত সরকার পরিবর্তন, সে যেই আসুক, সেটাই হবে সঠিক সিদ্ধান্ত। নির্বাচনকে প্রতিহত করার জন্য আগে আপনি সংস্কার আনতেছেন, আগে আপনি বিচার করে শেষ করে আসতে হবে, বা চাঁদাবাজদের নির্মূল করা সম্ভব হলো না বলে মানে ভোট দেওয়া যাবে না, এইগুলো ঠিক না। এই নির্বাচন আসলে বিএনপি যদি চাঁদাবাজি করে থাকে তাহলে মানুষ তাদের ভোট দেবে না, এটাই তো রাইট।
এটাই তো সঠিক সিদ্ধান্ত। বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ সেটা যদি প্রমাণ পায়, জনগণই তো তার বিচার করবে ভোটের মাঠে। হাট দখল, মাঠ দখল, ঘাট দখল, যেসব অভিযোগই আসুক, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিশাল রাজনৈতিক দল, সেই দলের সেই ধরেন যে তার অনেক অন্যায় থাকতে পারে, তাহলে মানুষ ভোট দেবে না তাকে। তাহলে অন্য বিকল্প কে ছিল? আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, তাহলে বিকল্প জায়গাটা তো এনসিপি ধারণ করতে পারত। কারণ এই 17 বছরে যে ভোটার তৈরি হয়েছে, ভোটারদের অধিকাংশই কিন্তু এনসিপির জন্য, মানে তরুণ ভোটাররা এদেরকে কিন্তু হিরো মেনেছে। তাদের প্রতি তাদের আস্থা ছিল, এখন অনেকটা কমে আসছে, কারণ তাদের কর্মকাণ্ড বিতর্কিত হয়ে গেছে অনেকটা। সেই জন্য মানে মানুষ বেশ হতাশার মধ্যে আছে। জন্য নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক। আর উনি যেটা বললেন জাতীয় সরকার গঠন করা, বিএনপি কেন জাতীয় সরকার গঠন করার জন্য দায় নেই? বিএনপি নির্বাচনের পরে যে জাতীয় সরকার গঠন করবে, যারা নির্বাচিত হবে সেই সব এমপিদের মাধ্যমে তাদেরকে মন্ত্রী বানাবে, কিন্তু নির্বাচনের আগে কেন অনির্বাচিত সরকারকে জাতীয় সরকার গঠনে বিএনপি যাবে? এটা তো তাদের যৌক্তিক প্রশ্ন। আমিও মনে করি সঠিক সিদ্ধান্ত এটা। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা মিফতাহ সিদ্দিকীকে শুনছিলাম, যান্ত্রিক কারণে বা কারিগরি ত্রুটির কারণে হয়তো আমরা কিছুটা শুনতে পাইনি। এখন কি আমরা শুনতে পাচ্ছি? জনাব মিফতাহ সিদ্দিকী, শুনছেন আপনি? জি, আমি শুনতেছি। জি, আপনার বক্তব্য অসম্পূর্ণ ছিল, আপনি বলবেন। না, কথাগুলো ইতিমধ্যে স্পষ্ট হয়ে এসেছে। জি, আমরা মনে করি চাঁদাবাজ বলেন, বিভিন্ন দখলদার বলেন, বিএনপি যদি কোনো কিছুর যদি সম্পর্ক জড়িত থাকে, বিএনপি সেটা অ্যাড্রেস করেছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। তারপরে যদি জনগণ মনে করে বিএনপি বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারবে না, জনগণ বেছে নিবে তার প্রতিনিধি। জরুরি না যে বিএনপি কে ক্ষমতায় আসতে হবে, জরুরি না বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। জনগণ বেছে নেবে তার প্রতিনিধি। বিএনপি যদি খারাপ কোনো কিছু করে, ইতিমধ্যে বিএনপির বিরুদ্ধে যে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে সেটা যদি জনগণ বিশ্বাস করে, জনগণ বেছে নেবে। কিন্তু তাই বলে নির্বাচনকে দূরে সরে রেখে আরেকটি একনায়কতান্ত্রিক ব্যবস্থা, অমুক ভালো না অমুক ভালো, সংস্কারের জন্য আমি নির্বাচন পিছিয়ে দেব, এখন ভালো রয়েছে, এমন কথা বলা যাবে না। মানুষ মুখে রয়েছে একটি তার নির্বাচিত প্রতিনিধির হাতে তার দায়িত্ব নেওয়ার জন্য। মানুষ মুখে রয়েছে দীর্ঘদিন ধরে, 17 বছর ধরে, যে ছেলেটা ভোট দিতে পারে নাই সে ভোট তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য। রাষ্ট্রে তার যে মালিকানা রয়েছে সেই মালিকানাটা প্রয়োগ করার জন্য সেই মানুষটা বসে রয়েছে। এই আন্দোলন ছাত্র যে বললেন, এই ছাত্রদের মধ্যে কি আমাদের ছেলে নেই? বিএনপির লক্ষ কোটি মানুষের ছেলে নেই? আপনার ছেলে নেই? আরেকজনের ছেলে নেই? এই মেয়ে নেই? সবার মিলিত এই ছাত্ররা কি প্রতিনিধিত্ব করে একজন আর দুইজন আর তিনজন? এই ছাত্ররা তো কেন বেরিয়ে আসছে, কারণ এদের এত অত্যাচার এবং এদের যে এখন যে ছাদাবাজি, আমরা তো চাই না এরা ব্যর্থ হোক। কারণ এরা যদি ব্যর্থ হয় সবাই কিন্তু হতাশাগ্রস্ত হয়ে আবার পড়বে। আমরা সেই জন্য চাচ্ছি দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশটা এগিয়ে যায়। কারণ এরা, এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে যে শেখ হাসিনা সারা বিশ্বে আবার বুক খুলে বলে আমার ফ্যাসিস্ট রেজিমে ভালো ছিল, আমি তো এই সরকার তো পারলো না, ব্যর্থ হলো। আমরা তো এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না, কিন্তু এই সরকার কার্যক্রম যেভাবে এগোচ্ছে ব্যর্থ হতে বাধ্য। এই জন্যই যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার, সেই প্রথম থেকে আমরা বলে এসেছি, প্রয়োজনীয় সংস্কার শেষে জনগণের, রাষ্ট্রের যে মালিক জনগণ, সেই জনগণের কাছে তার প্রতিনিধিত্বশীল সরকারের কাছে জনগণের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব দিয়ে যাওয়ার জন্য। সেখানে কি কি সংস্কার হবে, ঐক্যমত হবে, সেগুলো বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে। বিএনপি যদি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, এই করতে হবে, যদি না করো তাহলে তোমাকে ধরা হবে, বাধ্য করতে হবে, এইসব জায়গায় কাজ করতে হবে। প্রয়োজনীয় সংস্কার যেগুলো প্রতিষ্ঠানগুলো, অবশ্যই প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে, প্রতিটি প্রতিষ্ঠান ভঙ্গুর অবস্থায় রয়েছে, এগুলাকে ঠিক করতে হবে, সংস্কার করতে হবে। এগুলো তো বিএনপির আপত্তি নেই, কোনো জায়গায় তো আপত্তি নেই। তারপরে যদি কেউ মনে করে যে বিএনপি কে মানুষ অপছন্দ করে, জনগণ যদি অপছন্দ করে, বিএনপি যদি সেই দায়িত্ব বিএনপি দল হিসেবে তার নিতেই হবে, সেটা বিএনপি নিবে। জনগণের কাছে ছাড়েন আপনি, জনগণের ম্যান্ডেট নেন আপনি। একটি নির্বাচনের মাধ্যমে যদি জনগণ আবারও যদি বিএনপি ভুলও করে 5 বছর পর আবার জনগণ ম্যান্ডেট দেবে, অসুবিধা নেই তো। কিন্তু আমাদেরকে পলিটিক্সটা করতে হবে, পজিটিভ পলিটিক্স। আবার যে বিভাজন, যে বিরোধ সৃষ্টি আমরা করছি, এই সংস্কার, নির্বাচন, এই সেই বলে রাষ্ট্রটা কিন্তু গঠন করতে পারবো না আমরা।
এবং একটা কথা এসেছে বিএনপি নিচ্ছে না। বিএনপি প্রতিটি, আপনারা যখন কথা বলেন মিডিয়াতে, আমরা সেই মিডিয়ার কথা ধরে আমাদের কাছে আসে যে এই ছেলেটা বা এই লোকটা কি অপরাধ করেছে, বা এই বিএনপির এই নেতাটা কি অপরাধ করেছে, সাথে সাথে আমাদেরকে তদন্ত করতে হয় দলের ভিতরে যদি আমাদের কেউ থাকে। মিডিয়ায় যদি কোনো কিছু আসে আমরা তো নিচ্ছি পজিটিভলি। এটা আপনারা বলছেন যে আমরা পজিটিভলি নিচ্ছি না, আমাদের সেই সহ্য শক্তি নেই। আমরা পজিটিভলি নিচ্ছি, আমরা প্রত্যেকটা ক্রেডিট, কিন্তু তার মানে না যে কোনো ভাষায় কথা বলতে হবে, কথার মধ্যেও শালীনতা বোধ থাকতে জি, হবে, অসংখ্য পরিমিত ধন্যবাদ। বোধ থাকতে হবে। জি, শেষ করতে হবে আমাদের। জনাব আফসারী যদি কিছু যুক্ত করেন আমি শেষ করব। খুব সংক্ষেপে বলছি যে টক শোর মধ্যেও সংস্কার হয়েছে, কিছু কিছু সংস্কার কিন্তু এমনিতে হয়ে যায়। আমরা স্বৈরাচার আমলে যেরকম টক শো করেছি উত্তেজিত, এখন সেটা করছি না। আর টক শোতে কে সত্য বলছে মিথ্যা বলছে এটার বিচারক হলো জনগণ। তো সুতরাং কতটুকু সংস্কার প্রয়োজন এই প্রশ্নে যে সমালোচনা করা হয় যে এটা চলমান, তো চলমান হলেও তো এটা নির্বাচনের আগ পর্যন্ত কতটুকু পরে কতটুকু, এটা সবচেয়ে বড় কথা কি এই রাজনৈতিক দলের প্রতি আস্থা কমে গেছে। রাজনৈতিক দলরাজ গিয়ে ওখানে সংস্কার করবে এই বিশ্বাস স্থাপন করতে হবে। পারসেপশন পলিটিক্সে খুব গুরুত্বপূর্ণ। তরুণরা রাজনীতিতে কেন আসলো 6 মাস পরে? যদি বিএনপি আজকে সুন্দর একটা রাজনীতি দিতে পারতো তারা হয়তো আসতো না। তো সুতরাং আমরা রাষ্ট্র ক্ষমতায় নাই, আমরা কেন এগুলোর দায় নিব? শোনেন, আমাদের দেশে একটা ভুল ধারণা আছে যে রাজনৈতিক দলগুলো শুধু ক্ষমতায় গেলে কাজ করবে, কিন্তু ক্ষমতার বাইরে থাকলে বেশি কাজ করা যায়, ক্ষমতায় গেলে দোষারোপ বেশি হয়। আজকে সমালোচনা সহ্য করছে না, ক্ষমতায় গেলে কিন্তু বা দায়িত্বে গেলে আরও বেশি সমালোচনা সহ্য করতে হবে। খুব তাড়াতাড়ি শেষ করছি যে সুতরাং 5ই আগস্টের পরে 8 তারিখ পর্যন্ত 3 দিন ওনারা খুব কাজ করেছেন, এখন নয় কেন? প্রশ্ন করতেই পারি আমি একজন জনগণ হিসাবে। তো সুতরাং মন্দিরের উপরে হামলা কেন হয়েছে এটা বিস্তার আলাপ করতে হবে। আমার কথা হলো যে বিক্ষিপ্ত ছাত্রলীগ আওয়ামী লীগ যে মিছিল করেছে, বিএনপির নেতার বাড়ি থেকে প্রস্তুতি নিয়েছে, বিএনপির বাড়ি থেকে গরু উদ্ধার হচ্ছে, বিএনপির বাড়ি থেকে চাল উদ্ধার হচ্ছে, এগুলো তো মানুষ চায়নি, আশা করেনি। সুতরাং আমরাও আশা করছি না। আর দোষারোপ নয়, সমালোচনা মানে একটি কথা বলতেই হয় যে কেবলমাত্র বিএনপি বড় দল বলেই কি বিএনপিকে এটি বলা হচ্ছে কিনা, যেটি তৌহিদুল ইসলাম মিন্টু বলছিলেন যে এই যে ছাত্রদের যে আমরা এনসিপি বলছি তাদের ভেতরেও কিন্তু আমরা দেখেছি এই 8 মাসের মধ্যেই কোথাও 450 কোটি বইয়ে পাঠ্যপুস্তকের দুর্নীতি, কোথাও এপিএসের দুর্নীতি 150 কোটি, এগুলোও কিন্তু দেখেছি। সেই সব বিষয়গুলো কি আপনারা সেইভাবে সোচ্চার হচ্ছেন কিনা বা সেগুলো বলছেন? অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। আমি একটু শুনে আসি, শেষ করতে হবে। জনাব তৌহিদুল ইসলাম মিন্টু যদি কিছু যুক্ত করেন। সেটা হচ্ছে যে সংস্কারের যে বিষয়টা আসছে, আমরা দেখছি ঐকমত্য কমিশনের মিটিং চলছে, এখন জুলাই সনদ ঘোষণা হবে। তো জুলাই সনদ ঘোষণা হলেই তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি। আমরা দেখছি যে অনেকগুলো বিষয়েই ঐকমত হচ্ছে না, অধিকাংশ বিষয়েই মানে বড় বড় যে বিষয়গুলো যেমন প্রেসিডেন্টের মেয়াদ বা প্রধানমন্ত্রীর মেয়াদ কত বছর হবে, তারপরে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিভাবে হবে, সংখ্যানুপাতিক ভোট হবে না হবে, এই বিষয়গুলো কিন্তু ঐক্যমত হচ্ছে না। তার মানে যদি ঐক্যমত না হয় তাহলে কি আপনার জুলাই সনদ যদি ঘোষিত না হয় তাহলে কি নির্বাচন হবে না? আমার প্রশ্নটা বুঝতে পেরেছি? নিশ্চয়ই নির্বাচন হবে, নির্বাচন দিয়েই হতে হবে। পার্লামেন্টের হচ্ছে মূল কেন্দ্র হতে হবে। আমার কথা হচ্ছে যে জাতির মূল জায়গাটা হতে হবে জাতীয় সংসদ বা জনগণের দুয়ার, সেটা হচ্ছে ভোট। সেখানে গেলেই সব কিছুর সমাধান আসবে। এবং সেই সময় যখন যারা পার্লামেন্ট থেকে যারা পাওয়ারে যাবে, পার্লামেন্টে যাবে যারা, তাদেরকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে জুলাই সনদে যেটা স্বাক্ষরিত, এখন যেটা সেখানে যদি সব বিষয় ঐক্যমত না হয় তাই বলে কি জুলাই সনদ ঘোষিত হবে না? যদি জুলাই সনদ ঘোষিত না হয় তাহলে নির্বাচন হবে না। একটা লাইন বলতে চাই যে জুলাই সনদ না হওয়ার সম্ভাবনা কেন আমরা চাই, সবাই চাই। আরেকটা কথা উনি বলেছেন যে নাহিদদের ডাকে এখন আসতেছে না। নাহিদ হাজার হাজার নাহিদ বাংলাদেশে আছে, হাজার হাজার আমরা আবার আবু সাঈদ আছে। সময়ের স্বল্পতার জন্য আলোচনা এগিয়ে নিতে পারছি না। মিফতা সিদ্দিক যদি কিছু যুক্ত করেন কনক্লুডিং রিমার্কস। হ্যাঁ, এই যে হাজার হাজার নাহিদের মধ্যে আমাদের সন্তানেরা রয়েছে, সেখানে ছাত্র দলের ছেলেরাও রয়েছে। এই হাজার হাজার নাহিদরাই ছাত্রদের প্রতিনিধিত্ব করে না। এখানে ছাত্র শিবির রয়েছে, ছাত্র দল রয়েছে, অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে। এখানে শুধুমাত্র একা নাহিদরা করে নাই এইটা। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।